সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হোম টিউটর। বল গতির আমরা অলরেডি দুটো পার্ট করে ফেলেছি, ঠিক আছে। আজকে হবে 3 নম্বর পার্ট। আর আজকে আমরা করব কি, নিউটনের তৃতীয় গতিসূত্র ও রৈখিক ভরবেগের সংরক্ষণ, ঠিক আছে। তো এইটা হয়ে গেলে নেক্সট পার্টে আমরা এই চ্যাপ্টার রিলেটেড যত ইম্পর্টেন্ট প্রবলেম আছে সেগুলোকে সলভ করব, ঠিক আছে। চলো শুরু করা যাক। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এইরকম আরো অনেক ভিডিও তোমরা পেতে থাকবে, ঠিক আছে। তো আজকে যেগুলো টপিক আছে সেগুলো কি কি করব, প্রথমে করব কি নিউটনের তৃতীয় গতিসূত্র, ঠিক আছে। তারপরে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের বৈশিষ্ট্য, ঠিক আছে। স্পেলিংটা ভুল আছে, ঠিক করে নেবে একটু। বৈশিষ্ট্য, তারপরে কি বিভিন্ন ধরনের বল, তারপরে বলের শ্রেণীবিভাগ, প্রকৃতির 3টি মৌলিক বল, ঠিক আছে। আর কি রৈখিক ভরবেগ, জেট প্লেনের বল ও ত্বরণ, এটা রাশি মানে মান নির্ণয় করতে হবে। কি রৈখিক ভরবেগের সংরক্ষণ, তারপরে দুটি বস্তুর সংঘাতের ক্ষেত্রে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, আর একটা কি করব শেষে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির প্রয়োগ। তো এইখানে যে প্রয়োগগুলো আছে সব প্রতিটাই ইম্পর্টেন্ট, তো এটাকে ভালো করে বুঝতে হবে এগুলোকে, ঠিক আছে। চলো তাহলে শুরু করি একটা একটা করে সবগুলো। তো ফার্স্ট দেখো নিউটনের তৃতীয় গতিসূত্র, ঠিক আছে। তো নিউটনের তৃতীয় গতিসূত্রকে কি বলেছে, বলেছে যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আমরা যখন কাউকে থাপ্পড় মারছি, ঠিক আছে, মনে করো সাপোজ এটা বলছি, ঠিক আছে, কাউকে মারতে বলিনি, মানে মেরে তোমাদেরকে দেখতে হবে না, জাস্ট একটু চেক করবে, মানে ইমাজিন করো কোনো কিছুতে জাস্ট তোমার সামনে একটা দেওয়াল আছে, তুমি দেওয়ালটাতে একটা আঘাত করলে, ঠিক আছে। এখন তুমি দেওয়ালে যতটা আঘাত করলে, তুমি বল প্রয়োগ করলে দেওয়ালের উপরে, আবার তোমার হাতেও লাগলো, ঠিক আছে, কি দেওয়ালও বল প্রয়োগ করলো তোমার উপরে, ঠিক আছে। তো দেওয়াল বেরিয়ে এসে মারছে না তোমাকে, কিন্তু বল প্রয়োগ করছে। তো সেটাই হলো কি, তুমি একটা ক্রিয়া করলে তার সমান ও বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া কি দেওয়াল করলো তোমার উপরে। তো কি এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো এখানে ছবিতে দেখো একটা বেলুনের ছবি দেওয়া হয়েছে, ঠিক আছে। বেলুনটা প্রথম যখন এটা মনে করে বাধা অবস্থায় আছে এই জায়গাটা, যখন তখন ওটাকে কি বলছে আমরা সাম্য অবস্থা, ঠিক আছে। এইবার যখন এটাকে খুলে দেওয়া হলো, তাহলে বেলুনের ভিতরে কি ছিল, বায়ু ভর্তি ছিল। তাহলে বায়ু যখন বেরোতে শুরু করলো তখন কি করবে, বেলুনটা সামনে এগোতে থাকবে, ঠিক আছে, বা উড়ে চলে যাবে, দেখবে চারিদিকে উঠতে থাকে। তাহলে কি হচ্ছে, এইখানে যে বায়ুটা নিচের দিকে বেরোচ্ছে সেটাই হচ্ছে ক্রিয়া, ঠিক আছে। তো বাইরের দিকে যে বায়ুটা বেরিয়ে যাচ্ছে সেটাই ক্রিয়া। আর তার ক্রিয়া যে হচ্ছে, তার বিপরীত প্রতিক্রিয়া কি হচ্ছে, বেলুনটা উপরের দিকে উঠে যাচ্ছে বা এদিক ওদিকে কোনো দিকে একটা গতি পেয়ে যাচ্ছে, তো সেটাই হচ্ছে প্রতিক্রিয়া, ঠিক আছে। তাহলে ক্রিয়া আর প্রতিক্রিয়া এই জিনিসটা বুঝলাম। তো এইরকম আর অনেক উদাহরণ আছে, ঠিক আছে। কিরকম, তুমি মনে করো একটা ফুটবল আছে, সেটাকে ঠিক আছে কি করলে, এই একটা সার্ফেস আছে, তুমি উপর থেকে মানে মেঝে আছে, তুমি উপর থেকে ফুটবলটাকে ছেড়ে দিলে, তো এটা কি করবে, এটা এসে মেঝেতে পড়বে। তো মেঝেতে পড়লো যখন, তাহলে ফুটবলটা কি প্রয়োগ করলো, মানে ফুটবলটা কি করলো, ক্রিয়া। এবার সেম এই যে মাটির যে জায়গাটা আছে এই জায়গাটা, এটাও বিপরীতমুখী প্রতিক্রিয়া করবে তাহলে, ঠিক আছে। তাহলে প্রতিক্রিয়া কি করবে, বলটাকে আবার উপরের দিকে ঠেলে দিবে, ঠিক আছে। তো এখানে প্রতিবার ডপ খেতে খেতে তারপরে যদি একটা টাইম পরে কমে যাবে বা থেমে গেল তখন, ঠিক আছে, তো সেটা বলতে পারি। তো ক্রিয়া যে করছে, বলটা নিচে আসছে, তাকে তার কি বিপরীতমুখী প্রতিক্রিয়াও হলো, ঠিক আছে। এইবার দেখো আরো কি হতে পারে, একটা নৌকা আছে, ঠিক আছে। তো নৌকায় মনে করো তুমি উঠেছো, তো মাঝি আছে একটা অগভীর কোনো একটা জায়গা। তো অগভীর কোনো জায়গায়, ঠিক আছে, তো নৌকাতে অগভীর কোনো একটা জায়গাতে, তো মাঝি যখন দাঁড় দিয়ে, সরি, হ্যাঁ একটা মানে যেই লাঠি বা কিছু আছে সেটা দিয়ে কি করছে, পিছন দিকে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে, জায়গাতে, তখন কি হচ্ছে, এটাকে সামনে চলে যাচ্ছে নৌকাটা। তো সেম ভাবে তখন নৌকো গতি পাচ্ছে, ঠিক আছে। আবার সেম ভাবে সেটা তো নৌকোর গতি গেল। আর একটা জিনিস হয়, তুমি নৌকো থেকে যখন নামছো, ঠিক আছে, নামার সময় কি করছে, তুমি নৌকো বা স্টিমার এই বা কোনো লঞ্চ যে কোনো কিছু ভাবতে পারো তুমি, যেটা তোমার মাথায় আসছে, সেটা থেকে তুমি লাফ মেরে যখন উপরে উঠছো, ঠিক আছে, তো উপরে ওঠার সময় কি হচ্ছে, তুমি নৌকার মধ্যে যে বলটা প্রয়োগ করছো, নৌকা তোমার মানে তার বিপরীত প্রতিক্রিয়া কি করছে, পিছনে চলে যাচ্ছে। তুমি নৌকায় বল প্রয়োগ করে তুমি সামনে চলে গেলে, কিন্তু তুমি যে নৌকাতে বল প্রয়োগ করলে, ঠিক আছে, তুমি নৌকাতে বল প্রয়োগ করে সামনে চলে গেলে, নৌকা সেই বলের জন্য পিছনে চলে গেল, ঠিক আছে। তাহলে এখানে সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া হলো, ঠিক আছে। তাই এটা বুঝলাম, ঠিক আছে। এরকম আরো কি উদাহরণ আছে, ঠিক আছে, আরো কিছু কিছু উদাহরণ আছে, চলো এগুলো পরে চ্যাপ্টার পড়তে পড়তে দেখবো, ঠিক আছে। তারপরে এবার দেখো নেক্সট বলছে কি, নেক্সট হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল, ঠিক আছে। তাহলে কি বৈশিষ্ট্য, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বলে বৈশিষ্ট্য, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বলে বৈশিষ্ট্য। দেখো তাহলে কি বলছি, প্রথমে ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল বুঝলাম। ক্রিয়া বল মানে একটা কাজ করছি যেটা,
সেটা একটা বল প্রয়োগ করলাম, ওটা ক্রিয়া। আবার তার উল্টো দিকে যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। তার মানে প্রতিক্রিয়া বল আর ক্রিয়া বল এই দুটোর মান সবসময় সমান হয়। তার মানে রিয়াকশন ফোর্স ইকুয়ালস টু অ্যাকশন ফোর্স, তার মানে দুটোর মান সমান হচ্ছে। ঠিক আছে, আরেকটা কি হচ্ছে দেখো, এটা একটা উদাহরণ দেখি কেমন হতে পারে, দুটো মানই সমান হয় কিরকম। পৃথিবী আছে, এই প্রথমে সূর্য আছে মনে করো, এটা সূর্য আছে, আর সূর্যের চারপাশে কি পৃথিবী প্রদক্ষিণ করছে। ঠিক আছে, সূর্য আর পৃথিবীর মধ্যে কি বল কাজ করছে? মহাকর্ষীয় বল কাজ করে। ঠিক আছে, মহাকর্ষীয় আকর্ষণীয় বল কাজ করে। ঠিক আছে, এইবার পৃথিবী সূর্যকে, ঠিক আছে, এখানে মনে করো পৃথিবী ঘুরছে, পৃথিবী সূর্যকে যে বলে আকর্ষণ করছে নিজের দিকে, ঠিক আছে, ঠিক এই সূর্য পৃথিবীকে সেম বলে এটার দিকে আকর্ষণ করছে। তাহলে কি এই দুটো বলই সমান। এখানে যে কোনো তুমি পৃথিবীর আকর্ষণ বলটাকে তুমি ক্রিয়া ধরতে পারো, তাহলে এটা প্রতিক্রিয়া হয়ে যাবে। সূর্য যে আকর্ষণ করছে সেই বলটা, আবার উল্টোটা হতে পারে, সূর্য যে আকর্ষণ করছে এটাকে তুমি যদি ক্রিয়া ধরো, তাহলে বিপরীত যেটা পৃথিবী আকর্ষণ করছে সেটা হচ্ছে তখন প্রতিক্রিয়া। তার মানে দুটোই সমান হচ্ছে। ঠিক আছে, সেই জন্য এই জায়গায় একটা সাম্যাবস্থা সৃষ্টি হচ্ছে। নাহলে তো যদি কম বেশি কোনোটা হয়ে যেত, তাহলে কি হতো, পৃথিবী আর সূর্যের চারপাশে ঘুরতো না, আর সূর্য এক জায়গায় থাকতো না, তাহলে পৃথিবী লাফিয়ে বেড়াতো, এরকম হতে পারতো। ঠিক আছে, মানে হবে না, মানে হতে পারতো। ঠিক আছে, মানে যদি একটা কোনো অসমান বল হয়, যেরকম আমরা একটা দেখলাম না দড়ি খেলার যে ইয়েটা ছিল, দড়ি খেলা ওখানে কি হচ্ছিল, যার বল বেশি তার দিকে চলে যাচ্ছিল বস্তুটি, তো সেই রকমই এখানে হতো যে বল যদি কম বেশি হয়ে যেত, তাহলে মানে যে সাম্যাবস্থা ছিল সেটা নষ্ট হয়ে যেত। ঠিক আছে, এবার দেখো নেক্সট হচ্ছে প্রতিক্রিয়া বল আর হচ্ছে ক্রিয়া বল, এই দুটো বিপরীতমুখী। ঠিক আছে, প্রতিক্রিয়া বল আর ক্রিয়া বল দুটো বিপরীতমুখী। চুম্বকীয় বল তোমরা শুনেছো কিনা নাম জানা নেই, তো চুম্বক নিয়ে তোমরা সবাই আশা করি ছোটবেলায় হোক বা এখনো হোক খেলেছো কখনো। দেখো দুটো চুম্বক আছে, আমরা কি জানি চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, তাহলে বল যখন ক্রিয়া করছে, তাহলে বল সমমেরুর মধ্যে কি বল করছে, বিপরীতমুখী কাজ করছে বলগুলো। তাহলে এখানে কি বুঝলাম, ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল দুটোই বিপরীতমুখী হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা তুমি এই সূর্য পৃথিবী যেখানে ধরছো, একটা যদি সূর্যের দিকে কাজ করছে, তাহলে আরেকটা পৃথিবীর দিকে কাজ করছে। সেম ভাবে একটা বল যখন ড্রপ খাচ্ছে, তখন বলটা ক্রিয়া নিচের দিকে কাজ করলে প্রতিক্রিয়া উপরের দিকে কাজ করছে। ঠিক আছে, তো এইরকম অনেক উদাহরণ আছে। এবার দেখো একটা টেবিল আছে মনে করো, ঠিক আছে, একটা টেবিল আছে, তো টেবিলের মধ্যে একটা বই রাখা আছে। ঠিক আছে, তো বইয়ের তো একটা নিজের একটা ভর আছে। ঠিক আছে, তো বইয়ের যে ভর আছে সেটা যখন টেবিলের উপরে কাজ করছে, তো তখন সেটা হচ্ছে ক্রিয়াবল, মানে বইয়ের যে ওজনটা সেটাই হচ্ছে ক্রিয়াবল। বা টেবিলের উপরে আছে, তো টেবিল আবার ওটার উপরে একটা বল প্রয়োগ করবে বিপরীতমুখী, তো টেবিল যে আবার এটার উপরে বিপরীতমুখী কি করছে, বল প্রয়োগ করছে। এইখানে যে বল প্রয়োগ করছে, এই দুটো বলের মান সমান হওয়ার জন্য আর একই বস্তুতে একই বিন্দুতে কাজ করার জন্য, মানে একই বস্তুতে কাজ করছে, মানে বিন্দু বলতে পারছি না, মানে একই বস্তুতে কাজ করছে, সেই জন্য কি হচ্ছে, এখানে একটা সাম্যাবস্থা তৈরি হচ্ছে। আর সেই জন্য আমরা দেখতে পাচ্ছি কি বইটা স্থির হিসেবে আছে। ঠিক আছে, তাহলে সাম্যাবস্থা যখন দুটো বল বিপরীতমুখী সমান আর যখন বিপরীতমুখী হবে, তার মানে এই না যে সবসময় স্থির অবস্থায় থাকবে। কেননা এই সূর্য আর পৃথিবীর ব্যাপারটা ভাবো, যদি সমান আর যদি বিপরীতমুখী দুটোই বল কাজ করছে, তাহলে কি সূর্য আর পৃথিবী স্থির অবস্থায় আছে? সেটা তো নেই, দুটোই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী প্রদক্ষিণ করছে। তাহলে এইখানে সমান আর বিপরীতমুখী হওয়ার সঙ্গে যদি একই বিন্দুতে বা একই বস্তুতে হয়ে যায়, ঠিক আছে, তখনই সেখানে মানে কি বলবো, ক্রিয়া প্রতিক্রিয়া দুটোই মানে ইয়ে হয়ে যাচ্ছে, একই রকম হয়ে যাচ্ছে, আর বস্তুটা তখনই স্থির হবে, মানে একই বিন্দুতে বা একই বস্তুতে কাজ করলে তখন। ঠিক আছে, এবার নেক্সট দেখো কি বলেছে, এই ক্রিয়া বল যতক্ষণ থাকবে প্রতিক্রিয়া বল ততক্ষণ থাকবে। ঠিক আছে, তাহলে কি এই যে চুম্বক দুটোকে যতক্ষণ কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছে, যতক্ষণ কাজ করছে, ঠিক আছে, ততক্ষণই ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। মানে বল তুমি উপর থেকে ফেলছো, সেই জন্যই তোমার বলের উপরে প্রতিক্রিয়া বল কাজ করছে মেঝে থেকে। ঠিক আছে, যদি বল না ফেলতে তুমি, তাহলে এটা কিন্তু কাজ করতো না। বল যখনই থেমে গেল প্রতিক্রিয়া বলো, তখন ওখানে কি লব্ধি তখন শূন্য হয়ে যাবে। এই জায়গায় যখন থেমে গেল বলটা, তো মানে বইয়ের মতো তখন অবস্থায় যাচ্ছে, থেমে যাচ্ছে যখন, তখন কি ওটা লব্ধি শূন্য হয়ে যাচ্ছে, তখন আর আলাদাভাবে কাজ করবে না। ঠিক আছে, তাহলে ক্রিয়া যতক্ষণ থাকবে তো প্রতিক্রিয়া বলো ততক্ষণ থাকবে। সবগুলোকে কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেখো, সব এগুলো তোমরা নিজে নিজে গল্প হিসেবে পরীক্ষার খাতায় লিখতে পারবে, দেখবে একই রকম, মানে অ্যান্সার খুব ভালো করতে পারবে, আর পরীক্ষা হলে মনেও থাকবে।
আর যদি শুধু খালি তোমরা ঝরঝর করে পড়ে যাও তাহলে কিন্তু পরীক্ষা হলে মনে রাখতে পারবে না, তখন তোমাদেরই সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট দেখি। দুটি ভিন্ন বস্তুর উপরে কাজ করে, ক্রিয়ার প্রতিক্রিয়া বল। ঠিক আছে, তাহলে ক্রিয়া কার উপরে হচ্ছে? ফুটবল যখন পড়ছে উপর থেকে, তাহলে ফুটবলটা যখন উপর থেকে পড়লো তাহলে ক্রিয়া কার উপরে হলো? মেঝের উপরে। আর প্রতিক্রিয়া বল কার উপরে হলো? ফুটবলের উপরে। ফুটবলের উপরে প্রতিক্রিয়া বলকে প্রয়োগ করলো মেঝে থেকে। ঠিক আছে, তাহলে দুটোই ভিন্ন বস্তুর উপরে কাজ হলো। ঠিক আছে, এইবার নেক্সট দেখো, বল বিভিন্ন ধরনের হতে পারে। ঠিক আছে, বল বিভিন্ন ধরনের হতে পারে, তো কি কি ধরনের বল হয় দেখো। একটা হচ্ছে ঠেলা বা হাত বল। ঠিক আছে, এটাকে থ্রাস্ট বল। ঠিক আছে, ইংলিশে ঠেলা বা হাত বল। ঠেলা বা হাত বল একটু বুঝি কি, আমরা এটা অলরেডি পড়ে নিয়েছি। ঠেলা বা হাত বল কি, আমরা দেখলাম না টেবিলের উপরে যে বই রাখা ছিল, তো সেখানে যে বলটা কাজ করছিল, এই মানে বইয়ের উপরে যে বলটা কাজ করছিল প্রতিক্রিয়া বলটা, এই ধরনের ক্রিয়ার প্রতিক্রিয়ার বল যে কাজ করছে সেটাকে আমরা বলছি ঠেলা। তাহলে এখানে বই ছিল, বইটার উপরে কি কাজ করছিল? ক্রিয়া করছিল, এর বইটার ওজন। আবার সেম ভাবে টেবিলটা এখানে কি করছিল? প্রতিক্রিয়া করছিল। ঠিক আছে, এখানে তুমি বইয়ের জায়গায় যে কোনো বসাতে পারো, সে তুমি ইট রাখো বা কোনো কিছু অন্য কোনো বস্তু রাখো, একই রকম হচ্ছে। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া দুটো কাজ করছে যখন এইভাবে, তো তখন তাকে কি বলছি আমরা? হাত বল বা ঠেলা বল। এবার নেক্সট দেখো, এখানে নেক্সট কি বলেছে? আকর্ষণ বা বিকর্ষণ বল। ঠিক আছে, নেক্সট বলেছে কি? আকর্ষণ বা বিকর্ষণ বল। তো আকর্ষণ আর বিকর্ষণ বল কার মধ্যে কাজ করবে? ঠিক আছে, তো দুটো চুম্বকের সমমেরু যদি হয়, পরস্পরের মধ্যে সমমানের বিপরীতমুখী বল বিকর্ষণ করে। আর বিষমমেরু হলে, মানে যদি আলাদা মেরু হয়, ঠিক আছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু হলে, তখন যদি কি হবে? বিকর্ষণ বল কাজ, তখন আকর্ষণ বল কাজ করবে। বিপরীত মেরু হলে আকর্ষণ বল, আর সমমেরু হলে বিকর্ষণ বল কাজ করছে। ঠিক আছে, তাহলে আকর্ষণ বিকর্ষণ এখানে বুঝলাম, তাহলে এগুলোই ক্রিয়া প্রতিক্রিয়া এখান থেকে বলতে পারছি। এবার দেখো নেক্সট, টানজনিত বল। টানজনিত বলটা একটু ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো। ঠিক আছে, এটা পরেও কাজে লাগবে, বা এটাকে আমরা কি বলছি? পুল অর টেনশন। পুল অর টেনশন। ঠিক আছে, টান মানে কি? একটা টানের ব্যাপার আছে দেওয়ালে। ঠিক আছে, একটা পেরেক রাখলাম, এটা মানে একটা দেওয়ালে একটা পেরেক। ঠিক আছে, এখান থেকে একটা সুতো বেঁধেছি, সুতো বেঁধে এই মাথায় একটা, মনে করো কোনো একটা বস্তু ঝোলালাম। ঠিক আছে, বস্তুর একটা ভর আছে, মনে করো এম ধরছি। ঠিক আছে, বস্তুর ভর এম ধরলাম। এই এই যে সুতোটা আছে, সুতোর উপরে বস্তুর ওজন কাজ করছে। ঠিক আছে, সুতোর উপরে বস্তুর ওজন কাজ করছে, তখন কি হচ্ছে? এখানে নিচের দিকে এই ওজনটা কি করছে? ক্রিয়া করছে। ঠিক আছে, ক্রিয়া করছে, ওজনটা ক্রিয়া করছে না। দেখো নিচে এই ওজন মানে কি? অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, অভিকর্ষজ বল যেটা আমাদের, তাহলে এই নিচে যে অভিকর্ষজ বলটা কাজ করছে, অভিকর্ষজ বল মানে কি? ওজনটাই বলছি। ঠিক আছে, ওজনটাই যে নিচের দিকে কাজ করছে, সেটাই অভিকর্ষজ বলের জন্য বুঝতে পারছি। নিচের দিকে যে টানছে সেটাই হচ্ছে প্রতিক্রিয়া বল। আর ক্রিয়া কোথায় হচ্ছে? ক্রিয়া হচ্ছে এই পেরেকটাতে যে ওজন আছে তার জন্য উল্টো দিকে ক্রিয়া হচ্ছে। ঠিক আছে, তো ক্রিয়া প্রতিক্রিয়া দুটো উল্টো দিকে, বিপরীত দিকে হচ্ছে আর সমান হচ্ছে। সমান হওয়ার জন্য যখন এটা সমান অবস্থায় থাকছে তখনই সাম্যাবস্থা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো বুঝলাম এটা সাম্যাবস্থা কি করে হচ্ছে, এখানে টানা থেকে। ঠিক আছে, আর এইখানে প্রতিটা বিন্দুতেই এখানে টানের তৈরি হচ্ছে, তো প্রতিটা বিন্দুতেই একই রকম টান তৈরি হবে। ঠিক আছে, এই সুতোর প্রতিটা বিন্দুতে, ঠিক আছে, সমান টানজনিত বল তৈরি হবে। এবার নেক্সট দেখো ধাক্কা। তো ধাক্কা বল এটা কিরকম? তো ধাক্কা বল কিরকম? এটা হচ্ছে আমাদের ব্যাট দিয়ে বল মারাকে যেটা বলছি। ঠিক আছে, তো ব্যাট দিয়ে যখন বলকে আমরা মারছি তখন কি হচ্ছে? বলটা দূরে চলে যাচ্ছে। ঠিক আছে, আবার সেম ভাবে কি, বলটা এখানে যে ব্যাটে এসে লাগছে যখন, তো ব্যাটটাকে কিছুটা পিছনের দিকে ঠেলে দিচ্ছে। ব্যাটটাকে যখন পিছনের দিকে কিছুটা ঠেলে দিচ্ছে, তখন সেটা কি হচ্ছে? ধাক্কা বা পুশ, এই টাইপের বল বলছি আমরা। ঠিক আছে, ফোর্স। আর এটা কি হচ্ছে? ঘর্ষণ বল। ঠিক আছে, তো ঘর্ষণ বল কি? আগের দিন একটা জায়গায় দেখেছিলাম, দেখো এই দেখো একটা বস্তু আছে। ঠিক আছে, বস্তুটাকে মনে করো আমরা টানছি এদিকে, টানছি মানে কি? বস্তুর উপরে বল প্রয়োগ করছি। যে আগে কোথায় দেখেছিলাম, এটা হচ্ছে দুটো উপাংশে ভাগ হয়ে যায়, একটা উপরের দিকে আর একটা এইদিকে। আমরা টানছিলাম মনে করো এইদিকে, তাহলে এইদিকে একটা উপাংশে ভাগ হয় আর একটা এইদিকে উপাংশে ভাগ হয়। টানলে কোন দিকে বস্তু যাবে? বস্তু এইদিকে যাবে। ঠিক আছে, আর ঘর্ষণ বল সবসময় বস্তুর বিপরীত দিকে কাজ করে, যেদিকে গতি তার বিপরীত দিকে কাজ করে। ঠিক আছে, তাহলে এখানে সবগুলো বুঝলাম, ঠেলা বল, আকর্ষণ বা বিকর্ষণ বল, এখানে টানজনিত বল, ধাক্কা আর ঘর্ষণ, তো সবগুলোই বুঝলাম। ঠিক আছে, এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি? স্পর্শজনিত বল। ঠিক আছে, নেক্সট হচ্ছে
স্পর্শজনিত বল। তো স্পর্শজনিত বল বা কন্ট্যাক্ট ফোর্স। দেখো বলের শ্রেণী বিভাগ কিন্তু এটা। আগেরটা কি ছিল? বলের বিভিন্ন ধরনের বল ছিল, এবার হচ্ছে বলের শ্রেণী বিভাগ। তো স্পর্শজনিত বল কোনগুলো? যেগুলো হচ্ছে টাচ করার ফলে বল তৈরি হচ্ছে, যেমন ঘাত বল। ঘাত বল কি ছিল? টেবিলের উপরে বইটাকে রেখেছিলাম, টাচে ছিল, সেইখানে বল প্রয়োগ করছিল। তারপরে মনে করো টান বল। টান কোনটা? একটা পেরেকের সাথে একটা রাবার বা একটা কোনো স্প্রিং বা সুতো কোনো একটা বেঁধে রেখেছিলাম, ঠিক আছে, বা স্ট্রিং কোনো একটা, তখন ওটার উপরে যে মানে সুতোর উপরে যে টান তৈরি হচ্ছিল সেটাকে টান বল বলছিলাম। এবার ধাক্কা, ব্যাট দিয়ে বলকে মারা, সেখানেও একটা ধাক্কা বল যেটা, সেটা আমরা বুঝলাম। আর একটা কি? ঘর্ষণজনিত বল। ঘর্ষণজনিত বল কোনটা? একটা বস্তুর গতি হচ্ছে, যে বস্তুটা যেদিকে গতি তার বিপরীত দিকে যে একটা নিচে বল কাজ করছে, সেটাই হচ্ছে ঘর্ষণ বল। এইবার এটা তো স্পর্শজনিত বললাম, তাহলে স্পর্শ ছাড়াও আর একটা বল হবে, তাই তো? স্পর্শজনিত যখন বুঝেছি, তাহলে স্পর্শ ছাড়াও আর একটা বল হবে, তাহলে স্পর্শহীন বল বা কি? ক্ষেত্রজনিত বল। তো সেটা কি? চলো দেখি। দেখো ফিল্ড। ফিল্ড মানে কি? ক্ষেত্র, ঠিক আছে। তো একটা ক্ষেত্র প্রথমে একটা ধরে নিচ্ছি, মানে ক্ষেত্র মানে কিছুটা একটা জায়গা। তো মানে ক্ষেত্র, এই ক্ষেত্রের মধ্যে বলটা কাজ করবে, ঠিক আছে। তাহলে মহাকর্ষীয় বল আমরা প্রথমে বুঝলাম। দেখো মহাকর্ষীয় বলটা কি দেখলাম? পৃথিবী আর সূর্যের মধ্যে যে আকর্ষণ বল, তাহলে পৃথিবী আর সূর্যের মধ্যে যে আকর্ষণ বল, ঠিক আছে, সেটা হচ্ছে মহাকর্ষীয় বল ছিল। এইখানে একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। দেখো পৃথিবী আর সূর্যের মধ্যে কোনো কিন্তু মাঝে কিন্তু কোনো রাস্তা নেই বা কোনো টাচ নেই, কিন্তু এটা একটা ক্ষেত্রের মধ্যে কাজ করছে। সেই জন্য কি হচ্ছে? সূর্যের চারিদিকে আরো অনেক গ্রহ প্রদক্ষিণ করছে। তাহলে একই রকম, তাহলে এটা বুঝলাম। তো মহাকর্ষীয় বলের জন্য কি হচ্ছে? এরকম একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, যা ক্ষেত্রের জন্য মহাকর্ষীয়, মানে একটা ক্ষেত্রতে, নির্দিষ্ট ক্ষেত্রতে মহাকর্ষীয় বল কাজ করছে। সেমভাবে চুম্বকীয় বল। চুম্বকের দুটো মেরুকে, এটা একটা মনে করো সাউথ সাউথ পোল, আর এটা মনে করো নর্থ পোল, ঠিক আছে। তো নর্থ পোল, সাউথ পোল আর নর্থ পোলের মধ্যে কি হচ্ছে? বল যখন কাজ করছে, এটা কি হচ্ছে? সাউথ পোলের দুটো ভিন্ন মেরু, তাহলে আকর্ষণ করবে, ঠিক আছে। তো আকর্ষণ করবে মাঝে কি? মাঝে তো কিছু নেই বা কোনো টাচও নেই, তাহলে এটা কি একটা ক্ষেত্রের মধ্যে কাজ করছে? তখন এটাও কি টাইপের বল? আবার দুটো দুটো সেম মেরু হয়ে গেলে, দুটো সাউথ সাউথ হয়ে গেলে বা দুটো নর্থ নর্থ হয়ে গেলে, তখন কি হচ্ছে? তখন আবার বিকর্ষণ বল কাজ করবে, বিকর্ষণ বল কাজ করবে। তখন কি? সেটাও একটা পার্টিকুলার ক্ষেত্রের মধ্যে কাজ করবে, ঠিক আছে। তো সেটাও একটা পার্টিকুলার ক্ষেত্রের মধ্যে কাজ করছে। তাহলে এটা ক্ষেত্রজনিত বল বা স্পর্শহীন বল। সেম ভাবে বিদ্যুতের বৈদ্যুতিক বল। কেন? দেখো বৈদ্যুতিক তার যে আছে, ওই জন্য বৈদ্যুতিক তারের কাছে যাওয়া মানে নিরাপদ নয়। বৈদ্যুতিক তারের কাছে যেতে হয় না, ওই জন্য খালি হাতে হাত দেওয়া বা ভিজা হাতে হাত দেওয়া খুব বিপজ্জনক। কেন? ওটা একটা ক্ষেত্র তৈরি করে, ঠিক আছে, একটা ক্ষেত্র তৈরি করে। জাস্ট কাজ ওই ক্ষেত্রের মধ্যে গেলেই সেখানে টেনে নিতে পারে, ঠিক আছে, সেখানে টেনে নিতে পারে। তো সেই জন্য সেটাকেও একটা ক্ষেত্রজনিত বল বলছি, ঠিক আছে। এইবার নেক্সট দেখো, তো বল শ্রেণী বিভাগ বুঝলাম, বল কত ধরনের হয়, বিভিন্ন ধরনের বল যেগুলো, সেগুলো বুঝলাম। এবার দেখো এখানে কি বলেছে? প্রকৃতিতে তিনটি মৌলিক বল হয় বা ফান্ডামেন্টাল ফোর্স ইন নেচার, অফ নেচার, ঠিক আছে। তো ফান্ডামেন্টাল ফোর্স কি? মানে এগুলো বল এক্সিস্ট করে, মানে থাকবে প্রকৃতিতে, এই বলটা আছেই। তো একটা বল কি হচ্ছে? ফার্স্ট মহাকর্ষীয় বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। তো মহাকর্ষীয় বল বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা অনেকবার বুঝলাম, পৃথিবী আর সূর্যের মধ্যে যে বল কাজ করছে, ঠিক আছে। তো এটা আছে, কাজ করছে, তো এটার জন্য সূর্যের চারিদিকে গ্রহগুলি প্রদক্ষিণ করতে পারছে, ঠিক আছে। এবার নেক্সট কি? তড়িৎ চুম্বকীয় বল। দেখো তড়িৎ চুম্বকীয় বল কি? বিভিন্ন অনুপরমাণু যেগুলো হয়, ঠিক আছে, একটা পদার্থ আছে, পদার্থ কি দিয়ে তৈরি হয়? অণু দিয়ে। অনেকগুলোর মধ্যে অণু আছে, এর মধ্যে অনেক অণু আছে, আর প্রতিটা অণু কি দিয়ে তৈরি হয়? অনেকগুলো পরমাণু দিয়ে। তো এই অনেকগুলো পরমাণু আছে, অনুপরমাণুর মধ্যে যে বলটা কাজ করে সেটাই হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, ঠিক আছে, বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। হলো। এবার দেখো, বা এটাকে আরেকভাবে ভাবতে পারো, কোনো একটা জায়গায় তড়িৎ যখন যাবে, ঠিক আছে, বা বিদ্যুৎ যখন আমরা পাঠাচ্ছি, তখন তার চারপাশে একটা ক্ষেত্র তৈরি হয়, ঠিক আছে। তো তার চারপাশে একটা কেন্দ্র তৈরি হয়, এটা হচ্ছে তখন একটা চুম্বক হিসেবে কাজ করে, ঠিক আছে। এই ক্ষেত্রের মধ্যে কোনো একটা যদি সেই রকম মানে জিনিস নিয়ে যাওয়া হয়, যেমন মনে করো একটা এরকম ক্ষেত্র তৈরি হয়, তুমি লোহা নিয়ে গেলে, তো লোহাকে এটা আকর্ষণ করবে, তো অবশ্যই এখানে তড়িৎ চুম্বকীয় বল কাজ করবে এই ক্ষেত্রটার মধ্যে, ঠিক আছে। এবার নেক্সট দেখো, নেক্সট কি? নিউক্লিয় বল। তো নিউক্লিয় বল কি? এটা নিউক্লিয় বল দুই রকমের হয়, ঠিক আছে। একটা হচ্ছে দুর্বল হয় আর একটা শক্তিশালী নিউক্লিয় বল হয়। তো দুর্বল নিউক্লিয় বল কি? একটা হচ্ছে তেজস্ক্রিয় বিভাজন, ঠিক আছে, তেজস্ক্রিয় বিভাজন। তো ইউরেনিয়াম বা এই টাইপের যেসব তেজস্ক্রিয় মৌলগুলো আছে, সেগুলো কি হয়? বিভাজন ঘটে যখন, তখন এক ধরনের নিউক্লিয় বল উৎপন্ন হয়, তখন সেটাকে হচ্ছে নিউক্লিয় বিভাজনও বলা হয়। তো ওটাই এক টাইপের নিউক্লিয় বল, আর ওটা দুর্বল নিউক্লিয় বল। আরেকটা কিরকম হয়? আরেকটা শক্তিশালী নিউক্লিয় বল হয়। তো শক্তিশালী নিউক্লিয় বলটা কি?
এই আমরা পদার্থের ক্ষুদ্রতম অংশ কি বুঝলাম? পরমাণু, ঠিক আছে। আর পরমাণুর মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। এই প্রোটন আর নিউট্রন যে বলের জন্য এই নিউক্লিয়াসে আবদ্ধ থাকে, সেই বলটাকে বলছে আর একটা শক্তিশালী নিউক্লিয় বল, ঠিক আছে। তো আমাদের যে মহাবিশ্ব, তাতে এই তিনটে বল সবসময় এক্সিস্ট করে, ঠিক আছে, বা বর্তমান, ঠিক আছে। এবার নেক্সট দেখো, এবার হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস খুবই। তো এবার আমাদের কি বুঝবো আমরা? রৈখিক ভরবেগ, ঠিক আছে, বা লিনিয়ার মোমেন্টাম। তো লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ কি? আমরা ভরবেগ আগের দিন বুঝেছি, আগের লেকচারে, ঠিক আছে। আগের লেকচারে আমরা ভরবেগটা বুঝেছি। ভরবেগ কি ছিল? ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয়, ঠিক আছে, ভর আর বেগের সমন্বয়ে। এইবার এইখানে দেখো রৈখিক একটা কথা শুধু খালি অ্যাড করেছে, এক্সট্রা করে একটা কথা রৈখিক অ্যাড করেছে। তো রৈখিক মানে কি? সরল রৈখিক, ঠিক আছে। বক্র রৈখিক বলে তো কিছু হয় না, সরল রৈখিক, ঠিক আছে। তো সরল রেখা বরাবর, আগের দিনের কন্ডিশনটা যেটা ছিল একই রকম ডেফিনেশন, খালি আগে একটা সরল রেখা রয়েছে। তাহলে কি? সরল রেখা বরাবর ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকে রৈখিক ভরবেগ বলে, ঠিক আছে। তাহলে সরল রেখা বরাবর ভর আর বেগের সমন্বয়ে যে গতিশীল বস্তুতে ধর্ম সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা রৈখিক ভরবেগ বলছি, ঠিক আছে। আমরা রৈখিক ভরবেগের দিক কোন দিকে ছিল? যেদিকে বল প্রয়োগ করা হবে, ঠিক আছে, বা বেগের যেদিকে দিক হবে। এটাকে লিনিয়ার মোমেন্টাম কি বলেছে? প্রোডাক্ট অফ এ সিস্টেমস মাস মাল্টিপ্লাইড বাই ইটস ভেলোসিটি। তাহলে মাসকে ভেলোসিটি দিয়ে মাল্টিপ্লাই করলে, ভেলোসিটি মানে বেগ, মাল্টিপ্লাই করলে পেয়ে যাচ্ছে। তাহলে রাশিমালা দেখে নাও। তার মানে রৈখিক ভরবেগের রাশিমালা কি? রৈখিক ভরবেগ কিভাবে বেরোবে? সমান সমান মাসকে ভেলোসিটি দিয়ে গুণ করে দিলে রৈখিক ভরবেগ বেরিয়ে যাবে। এইবার এগুলো কয়েকটা জিনিস, এবার আমরা কি মানে ধীরে ধীরে প্রয়োগের দিকে যাচ্ছি, ঠিক আছে। যে জিনিসগুলো প্রয়োগ কোথায় কোথায় হয় সেগুলোকে আমরা বুঝবো। এবার দেখো এখানে কি বলেছে। বলেছে জেট প্লেনের বল ও ত্বরণের রাশিমালা, এটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তার মানে জেট প্লেন ফোর্স অ্যান্ড অ্যাসিলারেশন, ঠিক আছে। জেট প্লেন মানে এগুলো। এবার দেখো জেট প্লেনে একটা হচ্ছে ইয়ে থাকে, মানে জেট প্লেন বা রকেটের ক্ষেত্রে আমরা একই রকম বলতে পারি। রকেটের একটা ক্ষেত্রে কি পিছনে দাহ প্রকোষ্ঠ থাকে, মানে দাহ প্রকোষ্ঠ দেখো এখানে লেখা আছে, এই দাহ প্রকোষ্ঠ। তো দাহ প্রকোষ্ঠ মানে কিছু না, যেখানে হচ্ছে এটাকে কম্বাসন চেম্বার বলে কিন্তু। তো ওখানে সবসময় আগুন জ্বলছে, ঠিক আছে। আগুন জ্বলছে, দেখবে রকেট যখন ছাড়ছে তখন সেখানে কি যাচ্ছে? পিছনে একটা আগুন একটা বড় সড়ো বেরোয়, তারপরে রকেটটা উপরে উঠে যায়। সেভাবে প্লেনেরও কিছু কিছু দেখবে, প্লেন যখন যাচ্ছে জেট প্লেন গুলো, তো পিছনে একটা মানে দাগ পড়তে পড়তে চলে যায়, দেখবে। তো আকাশে অনেক সময় দেখা যায় এরকম, যে প্লেন যাচ্ছে যখন পিছনে একটা মানে আগুনের একটা দাগ হয়ে গেছে, সেই টাইপের কিছু একটা মনে হয়, মেঘের মধ্যে একটা দাগ হয়ে গেছে। তো দেখো এবার বুঝবে ব্যাপারটা কি হচ্ছে। এই যে কম্বাসন চেম্বার বলছি বা দাহ প্রকোষ্ঠ বলছি, ঠিক আছে। তার মানে দাহ প্রকোষ্ঠ এর বলছে একটা সরু খোলা মুখ থাকে, এটার একটা, ঠিক আছে, সরু খোলা মুখ থাকে। এবার সরু খোলা মুখ দিয়ে কি হয়? বলে জ্বালানি যখন জ্বলে তখন এটাতে কি হয়? দগ্ধ গ্যাস, ঠিক আছে, মানে যে গ্যাসটা বেরোচ্ছে ওই মুখ দিয়ে তীব্র গতিতে বেরিয়ে আসে। তো এই যে দেখো এখানে এই দেখিয়েছে, এই এগুলো দিয়ে তীব্র গতিতে বেরিয়ে আসছে। এই যেখানে ছোট ছোট এগুলো দেখিয়েছে নীল কালার, এগুলোই হচ্ছে কম্বাসন একটা করে চেম্বার, ঠিক আছে। তো এইগুলো দিয়ে বেরোচ্ছে তীব্র গতিতে গ্যাস। তীব্র গতিতে যখন গ্যাস বেরোচ্ছে, এবার দেখো কি হচ্ছে। হচ্ছে যে গ্যাস নির্গত হচ্ছে, নির্গত গ্যাসের যে ভরবেগ, ঠিক আছে, এটা গ্যাসের গতির অভিমুখে। তার মানে গ্যাস কোন দিকে বেরোচ্ছে? গ্যাস বাইরের দিকে বেরোচ্ছে। তাহলে এটার হচ্ছে গ্যাসের মানে ভরবেগের অভিমুখ কোন দিকে হচ্ছে? গ্যাসের গতির অভিমুখে। তার মানে গ্যাসের গতি এই দিকে হচ্ছে। এইবার নিউটনের আমরা এই থার্ড ল অফ মোশন কি পড়লাম, মানে তৃতীয় গতিসূত্র কি পড়লাম? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে গ্যাস যে বেরোচ্ছে, তাহলে তার উল্টো দিকে আর একটা প্রতিক্রিয়া করবে। তাহলে গ্যাস যে এদিকে বেরোচ্ছে তখন এদিকে যাচ্ছে, তাহলে তার উল্টো দিকে এইদিকে একটা প্রতিক্রিয়া করবে। আর এদিকে আমাদের কি আছে? আমাদের জেট প্লেন বা রকেটের ভরবেগ। তখন কি হচ্ছে? জেট প্লেন বা রকেট সামনের দিকে গতিশীল হচ্ছে, ঠিক আছে। তো বিপরীত দিকে ভরবেগ পায় এবং সামনের দিকে এগিয়ে চলে। তাহলে যখন কি হচ্ছে? পিছনের দিকে গ্যাস যাচ্ছে আর সামনের দিকে জেট প্লেন যাচ্ছে, ঠিক আছে। এটা বুঝলাম। এবার রাশিমালাটা একটু দেখো। রাশিমালাটা পরীক্ষা দিতে পারে বা অঙ্ক করার সময় আমাদের কাজে লাগবে, সেই জন্য বুঝতে হবে, ঠিক আছে। তো সিম্পলি আমি বুঝিয়ে দিচ্ছি, সিম্পল ভাষায় তোমরা বুঝতে পারবে, তোমরা নিজে নিজেই লিখতে পারবে, ঠিক আছে। এবার দেখো প্রথমে বলেছি কি, ধরা যাক টি সময়ে জেটের ভর এম, মানে যখন মনে করো ট্রেনটা উড়ছে একটা টাইম, মানে টি সময় মনে করো, ঠিক আছে, তখন ধরেছি জেটের ভর এম, ঠিক আছে। মানে এরকম ধরতে পারো, তুমি মনে করো এই এই কটা মনে করো দুপুর 12টার সময় জেট প্লেনের ভর আছে তখন 1 টন, ঠিক
ঠিক আছে, 1 টন ধরলাম এরকম, ঠিক আছে, মানে আমার টন আমি কোনো নির্দিষ্ট বলছি না, তো একটা জাস্ট সাপোজ ধরে নিচ্ছি ওয়েট, ঠিক আছে, 1 টন। এবার দেখো জেট যে কি বলেছে, জেটের সাপেক্ষে নিষ্ক্রান্ত গ্যাসের বেগ ভি হলে, তার মানে পিছন দিকে যে গ্যাসটা বেরোচ্ছে তার বেগ কি বলেছি, ভি ধরেছি, এবং ক্ষুদ্র টি অবকাশে, তার মানে দুপুর 12টায় বললাম, জাস্ট 12টা 1 সেকেন্ডে বা 12টা 2 সেকেন্ডে, ক্ষুদ্র অবকাশ, অল্প সেকেন্ডের কথা বলেছি এখানে, খুবই কম সময়, ঠিক আছে, খুব কম সময়ে নিষ্ক্রান্ত গ্যাসের ভর কত ধরছি এখানে, এম ধরা হচ্ছে, ঠিক আছে, নিষ্ক্রান্ত গ্যাসের ভর এম ধরা হচ্ছে এখানে, এই এম এম ড্যাশ ধরা হলো, ঠিক আছে, নিষ্ক্রান্ত গ্যাসের ভর এম ড্যাশ এম ধরলাম, এম ড্যাশ। এবার দেখো নিষ্ক্রান্ত গ্যাস নিষ্ক্রান্ত হওয়ার ফলে জেট বিমানের ভরবেগের পরিবর্তন, তো ভরবেগের পরিবর্তন কি করে বেরোতো, ভর ইন্টু বেগ, তাহলে নিষ্ক্রান্ত মানে যে গ্যাসটা বেরোচ্ছে তার ভর কি, এম ড্যাশ ধরলাম, ঠিক আছে, আর তার কি বেগ কত, ভি, তাহলে এম ভি হচ্ছে এম ড্যাশ ভি, তাহলে এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তন। আর পরিবর্তনের হার এবার বের করতে হচ্ছে, তাহলে পরিবর্তনের হার কার সাপেক্ষে বের করি, সময়ের সাপেক্ষে, আর সময় ক্ষুদ্র সময়টাকে কি ধরলাম আমরা, টি ড্যাশ, তাহলে আমাদের ভরবেগের পরিবর্তনের হার কি হয়ে গেল, এম ভি ড্যাশ ভি এম ড্যাশ বাই টি ড্যাশ, ঠিক আছে। এইবার দেখো ভরবেগ পরিবর্তনের হারকে আমরা কি বলি, বল বলি, ঠিক আছে, এটাকে আমরা বলি বল। তো বল আমরা পেয়ে গেলাম, তো আমাদের কি বের করতে বলেছিল, জেট বিমানের যেটা ফোর্স বা জেট প্লেনের বল, বল আমরা পেয়ে গেছি। তাহলে কাজে জেট প্লেনের উপর ক্রিয়াশীল বল কি হচ্ছে, ক্রিয়াশীল বল কেন হচ্ছে, আমরা এটা কি বের করলাম, পরিবর্তনের হার বের করলাম, আর কি বের, ভরবেগের পরিবর্তনের হার, কার পিছন দিকে যে গ্যাসটা বেরোচ্ছে বা হচ্ছে মানে নিষ্ক্রান্ত গ্যাস, সেটার হচ্ছে বল বের করলাম, তাহলে বলের বিপরীত দিকে কি হবে, জেটের উপরে বল প্রয়োগ হবে, ওটাই প্রতিক্রিয়া বল, তাহলে ক্রিয়াশীল বল কি হচ্ছে ওইটাই, তাহলে বিপরীতটা, তার মানে ভি এম ড্যাশ বাই টি ড্যাশ, ঠিক আছে, তাহলে এটাই ক্রিয়াশীল বল। তো বল পেয়ে গেলাম। তাহলে এখানে কি বলেছে, নিষ্ক্রান্ত গ্যাসের অভিমুখের বিপরীতে জেট বা রকেট এগোয় এবং নিউটনের তৃতীয় গতিসূত্র মান্য করে, ঠিক আছে। তাহলে জেট প্লেনের যদি বলে তোমাদের কোশ্চেন দিল, তাহলে জেট প্লেন যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে সেটা কি নিউটনের তৃতীয় গতিসূত্র মান্য করে, আমাদেরকে দেখাও। তাহলে এইভাবে আমরা দেখাবো নিউটনের তৃতীয় গতিসূত্র মান্য করছে। এবার দেখো আমাদের এবার বল পেয়ে গেছি, এবার ত্বরণ বের করব, ঠিক আছে, তাহলে ত্বরণ বের করবো। এবার দেখো আমরা এটা জানি কি, বল সমান সমান কি জানতাম, ভর ইন্টু ত্বরণ, এফ ইকুয়ালস টু এম এ, আগের দিন দেখেছি আমরা, এফ ইকুয়ালস টু কি ছিল, মাস ইন্টু অ্যাসেলারেশন, মানে এম এ ত্বরণ, ঠিক আছে। তাহলে দেখো কার্যকরী বল সমান সমান কি, বা ঘাত সমান সমান কি, জেট প্লেনের জেটের যে ভর আছে সেটা কত ধরেছিলাম প্রথমে, এখানে এই যে এম ধরেছিলাম, তাহলে এখানে এম হলো জেট ভর, আর হচ্ছে ত্বরণ কি এ লিখেছি, এটাই আমাদেরকে বের করতে হবে, ত্বরণই বের করতে হবে, ঠিক আছে, এটাই আমাদেরকে বের করতে হবে। আর এটা সমান সমান কি হবে, মানে কার্যকরী বলটাই তো আমরা এত আগে বের করলাম এতক্ষণ, ক্রিয়াশীল বল এইটা ভি এম ড্যাশ বাই টি ড্যাশ, তাহলে ওটার সাথে সমান সমান করেছি, তাহলে কি থাকছে, তাহলে এখান থেকে যদি আমরা ত্বরণটাকে বের করতে, তাহলে ত্বরণটাকে রেখে এটা গুণ আছে, তাহলে ওই পারে পাঠিয়ে দিলে জেট প্লেনের ভরটা ভাগ হয়ে যাবে, তার মানে কি এমটা ওইদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, তার মানে কি ভি এম ড্যাশ টি ড্যাশ ডিভাইডেড বাই এম, ওটাই লিখেছি। দেখো ভি এর নিচে এখানে, তাহলে ভি এর নিচে এখানে এম লিখেছি, আর এখানে এম ড্যাশ এর নিচে শুধু টি লিখেছি, আলাদা করে লিখেছি শুধু, আর কিছুই না। তাহলে এটাই হচ্ছে জেট প্লেনের ত্বরণ, ঠিক আছে। তো এখান থেকে দেখো তার মানে দুটো যেটা জিনিস বের করতে বলেছিল সেটা বেরিয়ে গেল, ঠিক আছে। এবার যদি কনসেপচুয়াল কোশ্চেন আসে পরীক্ষায়, তাহলে এটাই আসবে, এই শেষের লাইনটা যেটা আছে সেই লাইনটাই তুলে দেবে মানে পরীক্ষার খাতায়, ঠিক আছে। বলেছে জেট যত উপরে উঠতে থাকে, ঠিক আছে, গ্যাসের ভর তত কমে যাওয়ার কারণ, তাহলে কি জেড এর ভর এম তত কমতে থাকে, তাহলে কি হচ্ছে জেটের ত্বরণ তত বাড়তে থাকে। রকেট কি হচ্ছে উপরে যখন উঠছে, বা জেট প্লেন যখন হচ্ছে কি গ্যাস যখন কি হচ্ছে ভর কমে যাচ্ছে, ঠিক আছে, যখন উপরে উঠছে জেটটা, ধীরে ধীরে তো গ্যাস বেরিয়ে যাচ্ছে, মানে গ্যাসের পরিমাণ কমে যাচ্ছে, মানে গ্যাসের ভর কমে যাওয়ার কারণে জেটের ভর তত কমতে থাকে। তো জেটের ভর যখন কমে যাচ্ছে তখন কি হবে, এ দেখো নিচে এখানে এখানে জেটের ভর কি ছিল এম, এমটা যখন ছোট হয়ে যাবে, তাহলে এই পুরো রাশিমালাটার মান কত হয়ে যাবে, বড় হয়ে যাবে। তার মানে পুরো রাশিমালাটার মান বড় হওয়া মানে কি, ত্বরণের মান বড় হওয়া, আর ত্বরণের মান বড় হওয়া মানে কি, তখন জেট প্লেন আরো দ্রুত গতিতে এগোবে, তার মানে ত্বরণ তত বাড়তে থাকবে, ঠিক আছে। তাহলে জেট প্লেনের বল ও ত্বরণের সবকিছু বুঝলাম, আর প্রতিটা ইম্পর্টেন্ট।
যারা বুঝতে পারোনি আরো একবার রিপিট করে দেখো ধীরে ধীরে, তাহলে বুঝতে পেরে যাবে, ঠিক আছে? কেননা দুইবার করে বোঝানো কোনো মানে হয় না, একবার তো বোঝালাম, ঠিক আছে? কেননা আরো জিনিসগুলো বোঝাতে হবে। তোমাদের লেকচার বড় করে খুব বেশি লাভ নেই, মাধ্যমিকের স্টুডেন্ট, তোমাদেরকে টাইম বাঁচিয়ে ঠিকঠাক করে পড়াশোনা করতে হবে। এবার নেক্সট দেখো, রৈখিক ভরবেগ বুঝলাম কি, এবার দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, ঠিক আছে? এটা সংরক্ষণ সূত্র, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তো কনজারভেশন কি, এই যে মানে বাইরে থেকে কোনো বল ক্রিয়া না করলে, ঠিক আছে, বাইরে থেকে কোনো বল ক্রিয়া না করলে কোনো বস্তু সংস্থার মধ্যে, মানে বাইরে থেকে কোনো বল ক্রিয়া না করলে কোনো বস্তু সংস্থার মধ্যে মোট রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকে, ঠিক আছে? অর্থাৎ ভরবেগ এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হয়। এই জিনিসটাকে বোঝো, ঠিক আছে? ভালো ইম্পর্টেন্ট জিনিস। তো কি হচ্ছে, বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছি না, তার মানে কি হচ্ছে, বস্তু সংস্থা যেটা আছে, তার মানে একটা মনে করো ছোট একটা এখানে সিস্টেম আছে, ঠিক আছে? বস্তু সংস্থা দুটো এখানে মনে করো অবজেক্ট আছে, এখানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, এদের মধ্যে যে বলটা কাজ করছে, ঠিক আছে, মানে নিজেদের মধ্যে যে বলটা কাজ করছে সেটার কথাই বলছে, সেই বলটাই শুধু কাজ করবে, বাইরে থেকে কোনো বল ক্রিয়া করবে না। তো এইটা যখন হবে তখন কি হবে, এই ভরবেগ, যে রৈখিক ভরবেগ উৎপন্ন হবে এখানে, ঠিক আছে, ভরবেগ তৈরি হবে, তখন সেটা কি সর্বদা অপরিবর্তিত থাকবে, ঠিক আছে, বা ধ্রুবক থাকবে, ঠিক আছে? তার মানে বাইরে থেকে কোনো বল ক্রিয়া না করলে কোনো বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকে, তার মানে ধ্রুবক থাকে, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? এবার দেখো, আর ভরবেগ কি হবে, এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হয়। তার মানে টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট বডি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট হোয়েন নো ফোর্স অ্যাক্টস ফ্রম আউটসাইড, মোমেন্টাম ইজ ক্যারিড ফ্রম দ্য ওয়ান অবজেক্ট টু অ্যানাদার। এটা এরপর আরো ডেফিনেশন, মানে কিছু এক্সাম্পল সহ আরো ভালোভাবে বুঝবো, ঠিক আছে? চলো দেখি। দেখো এখানে দেখবো একটা জিনিস, দুটি বস্তুর সংঘাতের ক্ষেত্রে রৈখিক ভরবেগের কি সংরক্ষণ সূত্র, ঠিক আছে? তাহলে দুটো বস্তুর সংঘাত হচ্ছে, তখন আমাদের সংরক্ষণ সূত্র আমাদেরকে মানে প্রমাণ করতে হবে, ঠিক আছে? মানে সংরক্ষণ সূত্র আমরা কি দেখলাম, মানে বাইরে থেকে কোনো বল আমরা প্রয়োগ করিনি, তাহলে কি হচ্ছে, বস্তু দুটোর মধ্যে যা বল নিজের ক্রিয়া করছে সেটা হচ্ছে, তারপরে রৈখিক ভরবেগ অপরিবর্তিত বা ধ্রুবক থাকবে। চলো দেখি, প্রথমে দেখো এখানে কি দেখিয়েছে, বলেছে ধরা যাক m1 ও m2 ভরের দুটি বস্তু একই সরলরেখা বরাবর যথাক্রমে u1 ও u2 বেগে অগ্রসর হচ্ছে, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে দিয়েছে u1 গ্রেটার দেন u2, তার মানে প্রথমটার u1 বড় হচ্ছে, u1 এর বেগ মানে বেশি, u1 বেগটা বেশি u2 থেকে, ঠিক আছে? এবার দেখো এখানে ছবি দেখো, আর হলে বস্তুদের মধ্যে সংঘর্ষ হবে, সংঘর্ষের পর বস্তু দুই একই সরল রেখায় বরাবর যথাক্রমে কত v1 আর v2 বেগে অগ্রসর হলো, ঠিক আছে? এবার দেখো এই যে এখানে এই একটা বস্তু ছিল m1 আর একটা বস্তু m2, তাহলে m1 এর কত বেগ ছিল u1 আর m2 এর বেগ কত u2, তা দুটোর মধ্যে সংঘর্ষ হলো, u1 এর বেগ বেশি, তার মানে কি u1 টা আগে গিয়ে এটাকে ধাক্কা দেবে, ঠিক আছে? তার মানে সংঘর্ষ হচ্ছে, তাহলে এই জায়গায় দেখো দুটো সংঘর্ষ হলো, m1 আর m2 এর মধ্যে সংঘর্ষ হলো, এই বেগে চলছিল গিয়ে এখানে সংঘর্ষ হলো। তো সংঘর্ষের ফলে এখানে কি হয়, দুটো বস্তু যখন সংঘর্ষ হবে তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হবে, তো ক্রিয়া প্রতিক্রিয়া যখন হবে তার মানে কি একটা ক্রিয়া বল উৎপন্ন হবে আর একটা প্রতিক্রিয়া বল উৎপন্ন হবে। দেখো এখানে F1 প্রয়োগ করছি, F1 টা গিয়ে ধাক্কা খাচ্ছে, তার মানে এটাকে আমরা ক্রিয়া ধরছি, ঠিক আছে? F1 টাকে ক্রিয়া ধরছি, আর উল্টো দিকে কি হচ্ছে, তাহলে এর উপর প্রতিক্রিয়া বল একটা কাজ করবে এই যে বস্তুটার উপরে, তাহলে প্রতিক্রিয়া বল কি হবে F2, তাহলে F2 উল্টো দিকে প্রতিক্রিয়া বল কাজ করছে, তার মানে m1 এর উপরে প্রতিক্রিয়া বল কাজ করছে আর এটার উপরে ক্রিয়া বল কাজ করছে, ঠিক আছে? তো ধাক্কা যখন খেলো, তারপরে m1 এর বেগ বেশি ছিল, তার মানে ধাক্কা খাওয়ার পরে কোন দিকে বস্তুগুলো যাবে, এই দিকে যাবে, ঠিক আছে? এই দিকটাতে যাবে, তাহলে ধাক্কা খাওয়ার পরে যখন যাচ্ছে তখন m2 এর বেগ কত হচ্ছে v2 আর m1 এর বেগ কত হচ্ছে v1, ঠিক আছে? তোমরা বাড়িতে যদি কাঁচের কোনো গুলি থাকে, ঠিক আছে, বা কোনো দুটো বল থাকে, তাহলে দুটো বল নিয়েও তোমরা একই রকম ভাবে পরীক্ষা করে দেখতে পারো, যখন ধাক্কা দেবে দুটো পরপর চলতে থাকবে, এখন তোমরা সরল রেখায় নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? সরল রেখায় যেতে গেলে ওটা খুবই ব্যালেন্সড একটা জায়গা লাগবে, ঠিক আছে? তো ওটা বাড়িতে ট্রাই করতে পারো, দুটো বল নিয়ে বা দুটো কাঁচের গুলিগুলো নিয়ে চলতে থাকলো। এবার তাহলে কি হচ্ছে, বস্তুর উপরে বল কি হচ্ছে, m2 বস্তুর উপরে F1 বল ক্রিয়া করছে, আর হচ্ছে আর চলাকালীন কি m1 ভরের উপরে m2 বস্তুর উপর, দুটোর উপর একটা F1 আর একটা F2 বল ক্রিয়া করছে, ঠিক আছে? তাহলে একটা ক্রিয়া একটা প্রতিক্রিয়া। এবার দেখো নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কি দেখলাম আমরা, ক্রিয়া
প্রতিক্রিয়া বলার সমান, ঠিক আছে। তাহলে F1 যদি ক্রিয়া হয় তার প্রতিক্রিয়া তার বিপরীতমুখী, সেই জন্য সামনে নেগেটিভ সাইন, আর এটা ক্রিয়া বলার মান, প্রতিক্রিয়া বলার মান F2, ঠিক আছে, নেগেটিভ সাইনটা বিপরীতমুখী হওয়ার জন্য, ঠিক আছে। এবার দেখো তাহলে F1 বলটাকে বের করি। F1 বল কি করে বের হবে? M2 ভরের বস্তুর উপরে প্রযুক্ত হয়, তার মানে F1 বল M2 ভরের বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে, তার মানে এটাই হচ্ছে ক্রিয়া বললাম আমি। এখানে F1 বলটা M2 ভরের উপর ক্রিয়া হচ্ছে, তাহলে এটা যখন ক্রিয়া হলো, এবার দেখো তাহলে F1 টা কি করে বের করব? বল মানে আমরা কি জানি? ভরবেগের পরিবর্তন বাই সময়, আমরা যেটা দেখলাম আগেরটাতে বের করলাম না, mv ড্যাশ বাই টি। তাহলে কি হচ্ছে এখানে? ভরবেগের পরিবর্তন কি হচ্ছে? দেখো অন্তিম ভরবেগ কত হচ্ছে? ভরবেগ মানে কি দেখলাম? ভর ইন্টু বেগ। তাহলে অন্তিম ভর মানে ভর তো চেঞ্জ হবে না অন্তিম, তাহলে ভর তো সেম আছে, তার মানে M2 ছিল অন্তিম, মানে যেটা পরের যেটা যাচ্ছে, আর তার ভর বেগ কত ছিল? v2। তাহলে m v2 মানে কি? মাস ইন্টু ভেলোসিটি, মানে ভর ইন্টু বেগ, ভরবেগ হয়ে গেল। অন্তিম ভরবেগ থেকে প্রাথমিক ভরবেগ বিয়োগ করলে ভরবেগের পরিবর্তন পেয়ে যাব, ঠিক আছে। তাহলে প্রাথমিক ভরবেগ কত ছিল? m2 u2। তার প্রথমে ওই M2 যে বস্তুটা ছিল তার প্রথমের ভরবেগ কত ছিল? এটা শুধু M2 বস্তুর ক্ষেত্রে ভাবছি, কিন্তু M2 মানে হলুদ বস্তুটার কথা দেখো, প্রথমে কত ছিল? U2 ছিল, তাহলে এখানে ভরবেগ কত হচ্ছে? M2 u2, আর অন্তিম ভরবেগ কত হচ্ছে? v2 m2। তাহলে v2 m2 থেকে u2 m2 বিয়োগ করে দিলে আমরা ভরবেগের পরিবর্তন পেয়ে যাচ্ছি, আর ভরবেগের পরিবর্তনকে টি দিয়ে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাচ্ছি? বল পেয়ে যাচ্ছি। তার মানে ক্রিয়াশীল বল আমরা তখন যেটা জেড প্লেনে বের করলাম, একই ওই রাশিমালায় আছে এখানে, তাহলে হয়ে গেল। আর টিটা হচ্ছে সংঘাতের সময়কাল, যতক্ষণ ধরে সময় সংঘাত হয়েছে, ঠিক আছে। আগে টি সময় ক্ষুদ্র সময় অবকাশে ছিল না টিটা জেড প্লেনের ক্ষেত্রে, তো এখানে টিটা সংঘাতের সময়কাল। এটা বের করলাম, F1 পেয়ে গেছি। এবার F2 বের করতে হবে। তাহলে F2 বলটা কার উপরে ক্রিয়া করবে? M1 বলের উপরে, বস্তুর উপরে ক্রিয়া করবে, তাহলে এটা প্রতিক্রিয়া বল বলছি। তাহলে M2 বস্তুর উপরে যখন ক্রিয়া করছে, তাহলে সেম ভাবে এটাও F2 বেরিয়ে যাবে। তার মানে কি? অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, মানে ভরবেগের পরিবর্তনকে আবার টাইম দিয়ে ভাগ করে দিলে বেরিয়ে যাবে। তার অন্তিম এখানে তাহলে কত হচ্ছে? অন্তিম ভরবেগ v1 m1, আর প্রাথমিক ভরবেগ কত ছিল? u1 m1। এই দুটো প্রথমে তাহলে v1 m1 থেকে u1 m1 বিয়োগ করে দিলে ভরবেগের পরিবর্তন পেয়ে গেলাম, সেটা থেকে সেটাকে টি দিয়ে ভাগ করে দিলে আমরা F2 পেয়ে যাচ্ছি। তাহলে এবার এটাকে আমরা কত 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম, ঠিক আছে, এখানে এটাতে মান বসিয়েছি এবার শুধু সিম্পলি। তাহলে F1 এর জায়গায় F1 এর ভ্যালু এই যেটা বের করলাম এখানে, সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি, আর F2 এর জায়গায় F2 এর ভ্যালু মাইনাস যেরকম ছিল সামনে রেখে দিয়েছি। এবার টি বোথ সাইডে ক্যান্সেল আউট হচ্ছে, ক্যান্সেল আউট হলো, তাহলে নিচে যা ছিল এগুলো পড়ে থাকলো। তো এবার দেখো M2 v2 আর এদিকে M2 u2 যা যা ছিল লিখে নিয়েছি এখানে। এবার এখানে মাইনাস ছিল, তো মাইনাস উঠলে কি হবে? এখানে এটা যখন নিচে নামবে তাহলে সামনের সাইনটা মাইনাস হবে, আর এটা পরে ছিল মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস, ঠিক আছে। তাহলে এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, তাহলে এটা হলো। এবার দেখো আমাদেরকে কি করতে হবে? দুটো রাশিকে আলাদা একদিকে নিয়েছি, তাহলে M1 u1 ছিল, আর M2 u2 টাকে ওইদিকে নিয়ে যাচ্ছি। তাহলে M2 u2 ওইদিকে নিয়ে গেলে এখানে মাইনাস ছিল, ওইদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, আর এটাকে এদিকে নিয়ে আসলে M1 v1, তাহলে ওটা আসলে এদিকে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে M1 u1 আর M2 u2 টা এদিকে নিয়ে আসলাম, তাহলে প্লাস হয়ে গেল, আর M1 v1 আর এদিকে M2 v2 দুটো প্লাস হয়ে গেল। তাহলে দুই দিকে দেখো এই রাশিমালাটা পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। এতটা পর্যন্ত বোঝা গেল। তারপরে কনক্লুশন আমরা ড্র করব, দেখো, ঠিক আছে। এবার দেখো তাহলে কিছুই করিনি, দুটো বস্তু সংঘাত হয়েছে, আগে এটা বুঝে নাও, তারপরে আমি শেষে কনক্লুশন একবার ড্র করছি, বলছি কনক্লুশনটা কি হচ্ছে। তাহলে M1 M2 ভরের দুটো বস্তু ছিল, প্রথমে u1 একটা আর একটা u2 বেগে গতিশীল হলো, দুটো সঙ্গে u2 বেশি ছিল বলে u2 গিয়ে মানে M1 বস্তুটা গিয়ে M2 ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে ক্রিয়ার প্রতিক্রিয়া বল তৈরি হলো, F1 ক্রিয়া হলো, আর এটা প্রতিক্রিয়া ধরলাম। এবার F1 টা কার উপরে? M2 এর উপরে ক্রিয়া করবে, তাহলে F1 টা বেরোবে কি করে? M2 এর ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই টাইম। তাহলে M2 এর ভরবেগের পরিবর্তন কি করে বেরিয়েছিল? অন্তিম ভরবেগ v2 m2 বিয়োগ প্রাথমিক ভরবেগ u2 m2 ডিভাইডেড বাই টি, টাইম, মানে যে সময়কাল ধরে সংঘাত হয়েছে, ক্ষুদ্র সময়। আরেকটা কি? F2 কার উপরে ক্রিয়া করছে? M1 এর উপরে। তাহলে F2 যখন M1 এর উপরে ক্রিয়া করছে, তাহলে তার জন্য কি বল ছিল? M1 এর কি? ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে ভরবেগের পরিবর্তন কি হচ্ছে? v1 m1 ডিভাইড মাইনাস u1 m1 ডিভাইডেড বাই টি। তাহলে এই দুটোকে ইকুয়াল করলাম, করে দিয়ে, আর মাইনাস সাইন এসেছিল কারণ বিপরীত দিকে গিয়ে করে প্রতিক্রিয়া বল, সেই জন্য মাইনাস এসছে, তো ওটা হলো। এবার তারপরে এই রাশিমালাটা পেলাম। তাহলে এটা থেকে আমরা কি বলছি? দেখো
এবার দেখো M1U1 এটা কি, M1 বস্তুর প্রাথমিক ভরবেগ, ঠিক আছে, আর M2U2 এটা হচ্ছে M2 বস্তুর প্রাথমিক ভরবেগ। তার প্রাথমিক ভরবেগের যোগফল কি হয়েছে, অন্তিম ভরবেগের যোগফলের সঙ্গে সমান হয়েছে। M1V1 প্লাস M2V2 এই দুটো হচ্ছে অন্তিম ভরবেগ দুটো বস্তুর। তাহলে ভরবেগের কি কোনো পরিবর্তন হয়েছে? প্রাথমিক ভরবেগ আর অন্তিম ভরবেগ সংঘাতের পরে দুটোই বা সংঘর্ষের পরে দুটোই সমান হয়েছে। তো আমাদের ওটাই তো বলেছিল কোশ্চিনে, যে বলছে বাহ্যিক কোনো বল আমরা ক্রিয়া করিনি, ঠিক আছে, করেনি, তখন কি হচ্ছে, বস্তু দুটির মধ্যে সংঘর্ষের ফলে মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে। তাহলে মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকলো। এখানে U1 আর U2 কে তোমরা কিন্তু ভেবো না যে আমরা বাইরে থেকে বল দিয়েছি বা M1 যে বল আছে সেটাকে আমরা ঠেলে দিয়েছি। যখন তোমরা গুলি নিয়ে যখন তোমরা ওই এক্সপেরিমেন্টটা করবে বা বল নিয়ে এক্সপেরিমেন্টটা করবে, তোমরা যে ঠেলে দিচ্ছ ওই বলটাকে ধরবে না। তোমরা যখন দুটো রানিং ছিল সেই অবস্থায় হচ্ছে, M2 রানিং আছে, M1ও রানিং আছে, কিন্তু M1 যখন বেশি জোরে যাচ্ছে তখন M2 তে গিয়ে ধাক্কা খাচ্ছে, ঠিক আছে। তো তোমরা যেটা করতে চাচ্ছ সেটাতে কিন্তু হবে না, কিন্তু মানে তোমরা ওই বল প্রয়োগ করছো ওই জিনিসটাকে নেগলেক্ট করতে হবে, ঠিক আছে, তারপরেই সম্ভব ওটা, ঠিক আছে। তাহলে এটা বুঝলাম দুটো বস্তুর মধ্যে কি করে কাজ করছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এবার দেখো এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, যেটা তুলেছে, বলেছে M1 ও M আর ক্যাপিটাল M আর একটা স্মল m ভরের দুটো বল, ঠিক আছে, পরস্পরের দিকে যথাক্রমে U1 ও U ও V বেগ নিয়ে অগ্রসর হয়ে ধাক্কা খেলো, ঠিক আছে। তার মানে দুটো বস্তু বিপরীত দিক থেকে এসে, তার মানে এখান থেকে U1 বেগে M1 এটা M ভরের বস্তুটা গেল, আর এদিক থেকে উল্টো দিকে এটা এসে দুটো ধাক্কা খেলো, ঠিক আছে। এবার বলছে কি, সংঘর্ষের পরে ধাক্কা খেলো, এবার তারপরে যুক্ত হয়ে গেল, ধাক্কা খাওয়ার পরে আবার যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। তাহলে যুক্ত হয়ে গেলে তখন সেটা যুক্ত হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি সংঘর্ষের পরে তাদের বেগ কত হবে, এবার আমাদের বেগ বের করতে হবে, ঠিক আছে, এটাও বের করতে পারবো। দেখো বলেছি M1 ভরের বস্তুর বেগ ধনাত্মক আর M ভরের বস্তুর বেগ ঋণাত্মক হবে, ঠিক আছে। তো এটা ধরে নিলাম, ধরে নিয়েছে, হবে, এটা বলে নিয়েছে, ঠিক আছে। এবার দেখো ধাক্কার পূর্বে বস্তু দুটির মোট রৈখিক ভরবেগ কি হচ্ছে, মোট রৈখিক ভরবেগ MU মাইনাস ক্যাপিটাল MU মাইনাস স্মল mv। তার মানে যেটা পরিবর্তন হচ্ছে এখানে ভরবেগের, তার মানে কোনটা, MU মাইনাস mv, এটা হলো। তাহলে কি করছে, ধাক্কা খাওয়ার পরে সংযুক্ত বস্তুর বেগ কত হচ্ছে, ক্যাপিটাল V1, ঠিক আছে, এটা ধরে নিলাম। ধাক্কা খাওয়ার পরে ওই যে দুটো বস্তু এখানে যুক্ত হয়ে গেছে তাদের বেগ ধরছি V1, তাই এটাই আমাদেরকে বের করতে বলেছে, ঠিক আছে। এবার দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি কি বলেছে, ভরবেগ প্রাথমিক ভরবেগ আর অন্তিম ভরবেগ দুটোই সমান হবে, ঠিক আছে। M ভরের বস্তু যেটা ছিল স্মল m ভরের, সেটা আমরা ঋণাত্মক ধরেছিলাম, ঠিক আছে, সেটাকে আমরা ঋণাত্মক ধরেছিলাম বেগ, সেটার বেগ যদি ঋণাত্মক হয় তাহলে কি হচ্ছে, কেননা এটা এদিকে একই দিকে গেছিল, গিয়ে ধাক্কা খাওয়ার পরে তখন কি হলো, মানে উল্টো দিকে বিপরীত দিকে যাচ্ছে, সেজন্য ঋণাত্মক ধরছি, ঠিক আছে, দুটো বিপরীত দিকে যাওয়ার জন্য ঋণাত্মক হচ্ছে। তাহলে MU প্রথম বস্তুর ভরবেগ, আর এটা কি হতো, যোগ হতো, কিন্তু এখানে বেগ ঋণাত্মক, সেই জন্য এখানে কি বিয়োগ হয়ে গেছে সামনেরটা, MV মাইনাস MV। তাহলে প্রাথমিক ভরবেগ কি হলো এইটা, আর অন্তিম ভরবেগ কি হচ্ছে, অন্তিম ভরবেগ কি হচ্ছে মানে কি, যুক্ত হওয়ার পরে যেটা ভরবেগ হবে, তার যুক্ত হওয়ার পরে কি টোটাল ভর কত হলো, ক্যাপিটাল M প্লাস স্মল m, তখন বেগ কি হচ্ছে V1। তাহলে তখন ভরবেগ কি হচ্ছে, ভর ইন্টু বেগ, তার মানে ভর কত, M প্লাস V, সরি M প্লাস স্মল m ইন্টু V1 মানে বেগ। তাহলে এইদিকে যেটা ছিল সেটা তো লিখে ফেলেছি, এটা প্রাথমিক ভরবেগ আর এটা অন্তিম ভরবেগ, তাহলে হয়ে গেল। এবার খালি ভি এদিকে থেকে গেল, ভিটাকে রেখেছি, ভি এর মান বের করতে হবে, তাহলে ভিটাকে রেখে এর সঙ্গে যেটা ছিল সেটা ওই পারে পাঠিয়ে দিচ্ছি, আর এটা ওই পারে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে বেরিয়ে গেছে দেখো MU মাইনাস MV ডিভাইডেড বাই ক্যাপিটাল M প্লাস স্মল m, তাহলে এটাই হচ্ছে বেগ। তো এখানে যদি কোনো অঙ্ক দিয়ে দেয়, মানে কোনো সংখ্যা দিয়ে দিল, তাহলে আমরা অঙ্ক করতে পারবো, তাহলে এখান থেকে ভি আমরা বের করতে পারবো, মুখস্থ করার কোনো দরকার নেই, এখান থেকে আমরা ধরে ধরে বের করবো। কিন্তু এই M রৈখিক ভরবেগ বের করবো, তারপরে এখান থেকে যুক্ত হওয়ার পরে ভর দেখবো, তারপরে হচ্ছে তখন বেগ ধরে নেবো, তারপরে এইভাবেই আমরা ভরবেগের সংরক্ষণ নীতিতে আমরা বসাবো, বসিয়ে বের করে ফেলবো, ঠিক আছে। এবার নিয়ে দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির প্রয়োগ। তো এটা হচ্ছে এই চ্যাপ্টারটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। তো রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি যদি দেয় তার সঙ্গে একটা প্রয়োগ যে কোনো একটা দিয়ে দিবে, তো এরকম প্রয়োগ কয়েকটা আছে, তো সেগুলোই আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। দেখো প্রথম একটা কি বলেছে, বলেছে হাউই বা রকেটের উপর দিকে ওঠা, ঠিক আছে।
আর মানে বাজি টাজি বিভিন্ন রকমের থাকে না, যেগুলো উপরে উঠে যায় সেগুলো একটা থাকে, বা রকেটের উপরে ওঠা। এটা হচ্ছে কি বলছে, এটি তৃতীয় গতিসূত্র বা ভরবেগের নিত্যতা সূত্রেরই দৃষ্টান্ত। ঠিক আছে, তো বলছে রকেটের সঞ্চিত জ্বালানির দ্রুত দহনের ফলে অত্যন্ত উচ্চচাপ বিশিষ্ট গ্যাসের সৃষ্টি হয়। তার মানে আগে আমরা ওটা দেখলাম যেটা দহন প্রকোষ্ঠ ছিল, আমার দহ প্রকোষ্ঠ ছিল যেটা, ঠিক আছে, দাহ প্রকোষ্ঠ বা কম্বাসন চেম্বার যেটাকে বললাম। তো ওখানে হচ্ছে কি, উচ্চচাপের সৃষ্টি হওয়ার ফলে ওখানে কি তৈরি হচ্ছিল, গ্যাসের একটা সৃষ্টি হয়, আর এই গ্যাস তীব্র গতিতে রকেট থেকে নিচের দিকে ছিদ্র দিয়ে বেরিয়ে আসছে। এই দেখো নিচের দিকে ছিদ্র দিয়ে বেরিয়ে আসছে। তো গ্যাস যখন বেরিয়ে আসছে, তাহলে এই গ্যাসের ভরবেগের অভিমুখ কোন দিকে, গ্যাসের গতির দিকে, তার মানে এইদিকে ভরবেগের অভিমুখ, তাহলে ভরবেগের অভিমুখ কি হচ্ছে, এম আর ভি। ঠিক আছে, এম ভি ধরে নিচ্ছে, তাহলে এটা মাইনাস হচ্ছে মনে করো এইদিকে। তাহলে রকেটের গতি কোন দিকে হবে, রকেটের ভরবেগের গতিমুখ কোন দিকে হবে, উপরের দিকে। তাহলে এই দিকে যদি হয়, তার বিপরীতমুখী প্রতিক্রিয়া কি হচ্ছে, উপরের দিকে। তাহলে নিউটনের তৃতীয় গতি সূত্র কি হলো, এইদিকে ক্রিয়া, তার উল্টো দিকে প্রতিক্রিয়া। ঠিক আছে, তাহলে এটা বুঝলাম ক্রিয়া প্রতিক্রিয়া, সেই জন্য রকেট উপরের দিকে উঠছে। ঠিক আছে, আর এখানে ধরা হয়, দেখো এখানে বলেছে, তাহলে ওই জন্য এটা বলেছে যে ওই প্রসঙ্গত মনে করা হয় রকেটের বা হাওয়াইয়ের বেলায় বায়ুমণ্ডলের কোনো ভূমিকা নেই। ঠিক আছে, ঠিক আছে, আর এখানে কি বায়ুমণ্ডল থাকার জন্য ঘর্ষণজনিত বাধা এদেরকে গতিটা কিছুটা হ্রাস করা হয়। বায়ুমণ্ডল থাকার জন্য আর কি হয় ক্ষতি, এই যে রকেটের গতি সেটা ঘর্ষণজনিত বাধার জন্য কিছুটা হ্রাস হয়। আমরা কেন ঘর্ষণ কি দেখলাম, মানে গতির বিপরীত দিকে কাজ করে, তাহলে গতি এইদিকে হচ্ছে, তাহলে বায়ু যদি এখানে মনে করো আশেপাশে এগুলোতে বায়ু আছে, তাহলে রকেটের এগুলোতে ধাক্কা লাগছে, তো ধাক্কা লাগার জন্য ঘর্ষণের সৃষ্টি হচ্ছে, সেই জন্য গতি কিছুটা হ্রাস করে। তাহলে রকেটের উপরে উঠলাম, মানে ওঠা বুঝলাম। এখানে পিছন দিকে কি হচ্ছে, রকেটের যে গ্যাস নির্গত হচ্ছে সেটা হচ্ছে ভরবেগ বা অভিমুখ কোন দিকে, গ্যাসের ভরবেগের অভিমুখ নিচের দিকে, সেই জন্য রকেটের গতির অভিমুখ উপরের দিকে। হলো রাইট, এটা বুঝলাম। এবার নেক্সট দেখো, নেক্সট একই জিনিস, এই একই রকম ভাবে কাজ করবে ভরবেগের সংরক্ষণ নীতি অনুসারে। ঠিক আছে, তো একটা বন্দুক দিয়ে যখন গুলি আমরা ছুড়ছি, তখন কি হয়, গুলিটা সামনের দিকে এগিয়ে যায় আর বন্দুকটা পিছনের দিকে পিছিয়ে যায়। ঠিক আছে, বন্দুকটা পিছনের দিকে একটু পিছিয়ে যায়, কেন হয়? ঠিক আছে, দেখো ওটাই বন্দুক বা কামানের দুটো ক্ষেত্রে যে কোনো একটা দিয়ে প্রশ্ন তোমাদেরকে দিতে পারে, কনসেপচুয়াল কোশ্চেন এখান থেকে আসতেই পারে। দেখো এবার কি বলেছে, বন্দুক বা বুলেটের একটি সংস্থা ধরে নিয়েছে। ঠিক আছে, বন্দুক বুলেট একটি সংস্থা, কারণ এই গোটা ছবিটাকে তোমরা একটা সংস্থা ভেবে নাও। ঠিক আছে, এবার কি বলছে, এইখানে বলেছে এই প্রথম অবস্থায় ওদের কি হবে, ভরবেগ দুটোই স্থির অবস্থায় আছে, তার মানে প্রথম অবস্থায় ভরবেগ কি, 0। ঠিক আছে, আর কি কি ধরছি, বন্দুকের ভর ধরছি ক্যাপিটাল এম, আর বুলেটের ভর ধরছি স্মল এম। আর গুলি ছোড়ার পরে বন্দুকের বেগ ধরছি কত, ভি, মানে পিছন দিকে যে বেগে বন্দুকটা চলে যাচ্ছে সেটা হচ্ছে ভি, আর বুলেটের বেগ ধরছি কি, স্মল ভি। ঠিক আছে, তো গুলি ছোড়ার আগে মোট ভরবেগ কত ছিল, 0 ছিল। ঠিক আছে, কারণ দুটো স্থির অবস্থায় ছিল, তার মানে কোনো বেগ ছিল না। বেগ না থাকলে ভরবেগ কখনো আসতো, বেগ আর ভর দুটোকে গুণ করে, কিন্তু বেগ না থাকলে তখন কি হবে, সেটা ভরবেগ আমরা পাচ্ছি না, তার মানে ভরবেগ প্রথম অবস্থায় 0 ছিল। এবার গুলি ছোড়ার পরে অনুভূমিক দিকে ভরবেগ কত হচ্ছে, দেখো অনুভূমিক দিকে মানে কি, এই 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 সরি এই বরাবর ভরবেগ কত হচ্ছে, এই বরাবর ভরবেগ কত হচ্ছে টোটাল এমভি। ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি এটা হচ্ছে বন্দুকের ভরবেগ, আর এই স্মল এম স্মল ভি এটা কার, গুলির ভরবেগ, মানে যে এই গুলিটা নির্গত হচ্ছে বুলেটের। তাহলে এই দুটোকে আমরা যোগ করলে কি হচ্ছে, অনুভূমিক দিকে মোট ভরবেগ পেয়ে যাচ্ছি। এইবার ভরবেগের সংরক্ষণ নীতি কি বলে আমাদের, বলে যে এই প্রাথমিক যে আমাদের ভরবেগ ছিল সেটার সঙ্গে অন্তিম ভরবেগ সমান হবে, তার মানে কোনো ভরবেগের মানে সর্বদা ধ্রুবক থাকবে, মানে চেঞ্জ হবে না। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে অন্তিম ভরবেগ, মানে দুটোই মোট ভরবেগ, অন্তিম মোট ভরবেগ, আর এটা প্রাথমিক ভরবেগ, দুটোই সমান করেছি। তাই এখান থেকে ভি এর ভ্যালু বের করেছি। তাহলে এই জিনিসটাকে প্লাস আছে, তাহলে এই পুরোটাকে এইবারে পাঠিয়ে দিলে কি হবে, মাইনাস এমভি মাইনাস স্মল এমভি। এবার শুধু ভি এর ভ্যালু বের করতে গেলে কি হবে, মাইনাস স্মল এমভি কে ক্যাপিটাল এম দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটাই রাশিমালাটাই পেয়ে গেল বেগ। ঠিক আছে, তাহলে কোন একটা বন্দুক দিয়ে গুলি ছুড়লে সেখানে আমরা বন্দুক কতটা বেগে পিছনে পিছিয়ে যাবে, সেখান থেকে আমরা ভিটা যদি পেয়ে যাব, যদি বুলেটের বেগ জানি। আবার বুলেটের বেগ যদি আমাদের জানা থাকে, ঠিক আছে, তখন আমরা বন্দুক পিছনে যাওয়ার বেগ বের করতে পারবো, দুটোই বের করতে পারবো। এখানে বন্দুক পিছনে যাওয়ার বেগ বের করতে পারবো, এখানে বুলেটের বেগও বের করতে পারবো, যে কোনো একটা যদি জানা থাকে। ঠিক আছে, আর ঋণাত্মক চিহ্ন বোঝায় বন্দুকের বেগ আর বুলেটের বেগ দুটি বিপরীত দিকে হচ্ছে। ঠিক আছে, ঋণাত্মক চিহ্নটা মানে কি, দুটো বিপরীত দিকে। আগে আমরা একবার দেখলাম সেই জায়গায়
ঠিক আছে, তার মানে এই দুটা বিপরীত দিকে কাজ করছে, ঠিক আছে, তার মানে বুঝলাম এটা। এবার নেক্সট দেখো কি হচ্ছে, হোস পাইপের মধ্যে দিয়ে জলের গতি। তো হোস পাইপের মধ্যে দিয়ে জল উচ্চ বেগে নির্গত হয়। এই দেখো ছবি দেওয়া আছে, যখন আমরা ছল মনে কোনো ইটের দেওয়ালে মনে করো আমরা জল দিচ্ছি, ঠিক আছে, তখন কি হয়, এই পাইপটা ধরে থাকতে অসুবিধা হয়। কেন? এই সামনের দিকে যখন জল বেরোচ্ছে, ঠিক আছে, তখন পিছনের দিকে হোস পাইপটা সরে আসে। আর এই ঘটনা কি হয়, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের জন্য হয় এটাও, ঠিক আছে, তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের জন্য। এবার দেখো এক্ষেত্রে জলের নির্গমনের আগে জল ও হোস পাইপের মোট ভরবেগ শূন্য থাকে, মানে ঠিক বন্দুকের যেটা হলো সেটাই হচ্ছে, ঠিক আছে, বন্দুকে প্রথমে যখন স্থির আছে জল নির্গমনের আগে, তাহলে মোট ভরবেগ শূন্য আছে। এবার যখন নির্গত হচ্ছে তখন কি হচ্ছে, সম্মুখ ভরবেগের সমমানের ভরবেগ কি হোস পাইপের পিছনের দিকে ক্রিয়াশীল হয়। তার মানে বন্দুকে যেমন একটা বল ক্রিয়া করছিল পিছনের দিকে, সেরকম জল যখন নির্গত হচ্ছে তখনই উল্টো দিকে একটা বল ক্রিয়া করছে। তার মানে সামনের দিকে যদি ক্রিয়া হয় তাহলে বিপরীত দিকে প্রতিক্রিয়া বল কাজ করছে, ঠিক আছে, তাহলে ক্রিয়াশীল করছে, এর ফলে হোস পাইপ পিছনের দিকে সরে আসে। তো এই জন্য কি বলো, এই হোস পাইপকে ধরে থাকা সমস্যা হয়, ঠিক আছে। তাহলে পুরো চ্যাপ্টারটাতে আমরা কি দেখলাম আজকে, নিউটনের তৃতীয় গতিসূত্র বুঝলাম। তাহলে কি ছিল প্রথমে, যে সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া, ঠিক আছে, মানে বল প্রয়োগ করলে, মানে যে কোনো কিছুতে একটা যদি আমরা বল প্রয়োগ করি তাহলে কি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া হচ্ছে, ওটা একটা দেখলাম। তারপর রৈখিক ভরবেগ দেখলাম, একটা সরলরেখা বরাবর কি ভর আর বেগের যে গতিশীল বস্তুর যে ধর্ম সেটাকে হচ্ছে রৈখিক ভরবেগ বললাম। আর সংরক্ষণ সূত্র কি দেখলাম, রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি, পরীক্ষায় আসার মতো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তো বাইরে থেকে কোনো বল যদি আমরা ওখানে প্রয়োগ না করি তাহলে কি হচ্ছে, দুটো মানে যে বস্তু সংস্থা আছে, বস্তু সংস্থার মধ্যে এই ভরবেগের মানে পরিবর্তন হচ্ছে, মানে সংঘর্ষের আগে বা সংঘর্ষের পরে এই ভরবেগের কোনো পরিবর্তন সবসময় ধ্রুবক থাকবে, মানে অপরিবর্তিত থাকবে। তো ওটার মানে নীতির উপরে প্রয়োগ করে আমরা কয়েকটা জিনিস দেখলাম, এই হোস পাইপের মধ্যে দিয়ে জলের গতি দেখলাম, তারপরে কি বন্দুক বা কামান দিয়ে গুলি ছোড়াছে বা কিছু গোলা ছোড়া, দুটোই আমরা দেখলাম। আর একটা কি হচ্ছে, রকেটের উপরে ওঠা, সেটা আমরা বুঝলাম, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদেরকে বলো, ঠিক আছে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পড়াশোনা এমন একটা জিনিস, যদি আমরা কাউকে শেয়ার করি তো বা কাউকে আমরা যদি পড়ি জিনিসগুলো জানাই তো অবশ্যই তাতে বাড়বে আমাদের মধ্যে, জিনিসটা কোনো সময় কমবে না। তাই যত পারো ভিডিওটাকে শেয়ার করো, বুঝতেই পারছো আমারও সুবিধা হবে তাহলে। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার হলে আমারও ভিডিও মানে তৈরি করতে এনার্জি আসছে, ঠিক আছে। তাহলে আর এই পিডিএফ এর জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, ঠিক আছে, নিচে সব ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। থ্যাংক ইউ।